তো তারপর কি অবস্থা ডেস্টিনির ফারুকেরা? কি অবস্থা আপনাকে? শরীরটা ভালা? মনটা ভালা? কাজ কাম চলতেছে তো আপনাকে? হ্যাঁ, আপনারা মোটামুটি 30 তলা 40 তলা 50 তলা 100 তলা অনেক কিছু তো বানাইতেছেন, মোটামুটি কাজ কাম চলতেছে তো? হ্যাঁ, অসুবিধা নাই, চালাই যান চালাই যান। তো ডেস্টিনির ফারুক মানে কি, এই ইতিহাস যারা আমার পূর্বের কথা শুনছেন, পূর্বের লাইভগুলো দেখছেন, তারা জানবেন যে আসলে ডেস্টিনির ফারুক এটা আবার কি। এই কারণে এই ডেস্টিনির ফারুক ইস্যু নিয়ে আর বিস্তারিত আলোচনায় গেলাম না। যাই হোক, আমার কাকারে নিয়া আর পারি না। কাকারে কতবার কইলাম যে কাকা আপনি আছেন চোরাবালির মধ্যে, আপনি চোরাবালির মধ্যে থাকলে কি করতে হয়? চুপচাপ বইয়া থাকতে হয়। যত লড়বেন তত হান দেবেন, যত লড়বেন তত হান দেবেন। তো কাকা আমার কথা শুনে না। কাকা কাকা শুনে ভুট্টু সাহেবের কথা। এই ভুট্টু সাহেবের কথা শুই না কাকায় লড়ে আর ভিতরে হান দেয়, লড়ে আর ভিতরে হান দেয়। তো সর্বশেষ আপনারা আবার দেখছেন তো, মোটামুটি মাশাল্লাহ, এই যে আমজনগণ না কি যেন এটা নিয়ে যে কালকে ইনকেলাব পত্রিকায় একটা রিপোর্ট আইছে, এটা দেখছেন তো? যাক, এটা নিয়ে একটু আলোচনায় যামু, পরে যামু। আগে একটু আজকের মূল আলোচনাটা সেরালি। সর্বশেষ আমাদের আমরা দুইটা প্রজ্ঞাপন দেখলাম আমাদের কোম্পানির পক্ষ থেকে। এই প্রজ্ঞাপনগুলা আপনারা নিশ্চয়ই দেখছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। জাস্ট এইটা আমরা আজকে দুইটা প্রজ্ঞাপন আসেন একটু রিভিউ করি। আর অনেকেই দেখছেন, জাস্ট আমি আপনাদের সুবিধার্থে বিষয়টা আবার একটু রিভিউ করি। আমরা প্রথম এই যে প্রজ্ঞাপনটা পাইছিলাম, আমাদের 5জন সিনিয়র পার্সন 5টা ডিপার্টমেন্টে দায়িত্ব পাইছেন, এটা তো গেল একটা। এটা নিয়ে আমরা একটা রিভিউ অলরেডি করছিলাম। এরপরে কিন্তু আরো 2টা প্রজ্ঞাপন আসছে। এর ভিতরে গত 20 তারিখে যে প্রজ্ঞাপনটা আসছে, আসেন এটা আমরা একটু আলোচনা করি। এত দ্বারা ডেস্টিনি 2000 লিমিটেডের সকল ক্রেতা পরিবেশকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে ডেস্টিনি 2000 লিমিটেড হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চের কোম্পানি ম্যাটার নং 173/2022 এর আদেশ ও নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করছে। এই আদেশে প্রতিষ্ঠানের সকল পক্ষের স্বার্থ সংরক্ষণে প্রতিষ্ঠানকে তার স্বাভাবিক ব্যবসা পরিচালনার নির্দেশ প্রদান করা হয়েছে। সেই আলোকে ডেস্টিনি 2000 লিমিটেডের স্বাভাবিক ব্যবসা হিসেবে মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনের ধারা 9, মানে ডেস্টিনি 2000 লিমিটেডের যে আর্টিকেল অফ মেমোরেন্ডাম, ওইটার ধারা 9 কি বলা আছে? টু ক্যারি আউট বিজনেস বিইং এ সোল ডিস্ট্রিবিউটর অর এজেন্ট অফ এনি locally manufactured product and to marketize those products throughout the country in chain marketing system or multi-level marketing system or direct marketing system। অর্থাৎ মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি অনুসরণ করে বিপণন কার্যক্রম পরিচালনার ঘোষণা এখানে রয়েছে। কিশোরগঞ্জ থেকে আমাদের মহাদেব দাদা লিখছেন, ভাই তোমার লাইভ দেখলে মনে আনন্দ জাগে, তোমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। কিশোরগঞ্জ থেকে মহাদেব সাহা জি, ধন্যবাদ দাদা, আপনাদের আশীর্বাদই আমরা কামনা করি, ধন্যবাদ। তো এরপরে যেটা লেখা আছে, মাল্টি লেভেল মার্কেটিং পদ্ধতি প্রয়োগে 2013 সালে প্রণীত আইন, মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 2013 এর ধারা 2-1, এখানে বলা আছে ক্রেতা অর্থের বিনিময়ে পণ্য বা সেবার সত্ত্ব অর্জনকারী ব্যক্তি। যার 2-2 ধারায় বলা আছে ক্রেতা পরিবেশক অর্থ মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর যে কোনো স্তরের একজন ব্যক্তি যিনি একাধারে সংশ্লিষ্ট মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারীর পণ্য বা সেবার ক্রেতা এবং কমিশনের বিনিময়ে উক্ত পরিচালনাকারীর পণ্য বা সেবা বিক্রয় বা সরবরাহের নিমিত্তে পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হন। প্রতিপালনের লক্ষ্যে নির্দিষ্ট পরিমাণে, এখানে যে আমাদের নির্দিষ্ট পরিমাণ দেওয়া আছে, 10 পয়েন্টের পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রেতা এবং নির্ধারিত চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে ক্রেতা পরিবেশকের শর্ত পূরণের বাধ্যবাধকতা রয়েছে এমএলএম আইন 2013 অনুযায়ী। মোখলেসুর রহমান ভাই লিখছেন অফিস টাইমে আছি, পরে শুনে জি, ওকে ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো এরপরে এই প্রজ্ঞাপনে যেটা বলা আছে,
যে এই আইনি বাধ্যবাধকতা পূরণকল্পে আগ্রহী ক্রেতা পরিবেশকদের ডেস্টিনি 2000 লিমিটেডের পণ্য সেবা তালিকা থেকে 10 বিভি পরিমাণ সেবা বা পণ্য ক্রয়ের মাধ্যমে ক্রেতা এবং নির্ধারিত চুক্তিপত্র স্বাক্ষরের মাধ্যমে ক্রেতা পরিবেশকের শর্ত পূরণ করার আহ্বান জানানো যাচ্ছে। এখানে উল্লেখ্য, যারা এই শর্ত পূরণ করবেন শুধুমাত্র তারাই চুক্তি মতে বা চুক্তি অনুযায়ী কমিশন বা অন্যান্য সুবিধা অর্জন করতে সক্ষম হবেন বা ক্রেতা পরিবেশক হিসেবে বিবেচিত হবেন। পাশাপাশি মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 2013 এর 22 এর ধারা অনুযায়ী পরিচয়পত্র বহন বা ধারণ মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনাকারী কর্তৃক সরবরাহকৃত ছবিযুক্ত লেমিনেটেড পরিচয়পত্র প্রকাশ ব্যতীত মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রমের আওতায় কোনো ক্রেতা পরিবেশক বা বিক্রেতা বা বিক্রয় কর্মী কোনো প্রকার লেনদেন, ক্রয় বিক্রয় বা অন্য কোনো কার্যক্রম সম্পাদনা বা পরিচালনা করিতে পারিবেন না। এই আইন প্রতিপালনের লক্ষ্যে নির্দিষ্ট ফি প্রদানপূর্বক পরিচয়পত্রের আবেদন করা বাধ্যতামূলক। অতএব যারা ক্রেতা পরিবেশক হিসেবে কোনো প্রকার লেনদেন, ক্রয় বিক্রয় বা অন্য কোনো কার্যক্রম সম্পাদন বা পরিচালনায় আগ্রহী তাদেরকে পরিচয়পত্র সংগ্রহের জন্য আবেদন করতে আহ্বান করা হচ্ছে। যারা আগ্রহী তাদেরকে বলা হয়েছে, ওই বাটপারের ওই দালাল ফালাল যেগুলো ওই যে কয় এই যে এই হবে না সেই হবে না, ওগরে কইছিনি। যারা আগ্রহী, আমরা যারা আগ্রহী তারা করব। ওই দালালগুলার কথা তো আর কওয়া হয় নাই। যাই হোক, চট্টগ্রাম থেকে প্রদীপ কান্তি বড়ুয়া দাদা লিখছেন, ধন্যবাদ ভাই, চালিয়ে যান, ধন্যবাদ। আমাদের শ্রীমঙ্গল থেকে গোপাল কর দাদা লিখছেন, জি ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। তো যাই হোক, যারা আগ্রহী তাদেরকে এখানে আইডি কার্ডের পরিচয়পত্র সংগ্রহের জন্য আবেদন করতে বলা হয়েছে। এখানে উল্লেখ্য যে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণ আইন 2013 এর ধারা 15 এর ব্যাখ্যা ক, খ এবং গ পূরণকল্পে ছবিযুক্ত পরিচয়পত্রের সাথে এনএফসি প্রযুক্তি সংযোজন পূর্বক পণ্য ক্রয় এবং সুবিধা অর্জনের সুযোগ সৃষ্টির মাধ্যমে ধারা 15 প্রতিপালন করা হয়েছে। মানে মাল্টি লেভেল মার্কেটিং এর যেই আইন 2013 সালের, সেই আইনের ধারা 15 প্রতিপালন বা ফলো করা হয়েছে। এই প্রজ্ঞাপনটি বর্তমান ও ভবিষ্যতে ডেস্টিনি 2000 লিমিটেডের চলমান কার্যক্রমের সাথে আগ্রহীদের জন্য প্রযোজ্য। ওই বাটপারের দালালদের জন্য প্রযোজ্য না। ওই যে যেগুলা কয় এই যে এই হবে না সেই হবে না, অমুক ছাড়া কিছু হবে না, তমুক ছাড়া কিছু হবে না, ওই দালাল ফালালগুলার জন্য বলা হয় না। যারা আগ্রহী তাদের কথা বলা হয়েছে এই প্রজ্ঞাপনে। আমরা আগ্রহী, আমরা করতেছি, যারা আগ্রহী তারা করব। এই প্রজ্ঞাপনটি ডেস্টিনি 2000 লিমিটেডের পক্ষে জারি করা হলো। আমাদের তারুণ্যের আইকন, আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, ওনার স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনটা উনি চিফ অপারেটিং অফিসার এবং চিফ কোঅর্ডিনেটর হিসেবে এই মুহূর্তে ডেস্টিনির দায়িত্বশীল হিসেবে এই প্রজ্ঞাপনটা দিয়েছেন গত 20 সেপ্টেম্বর 2025 গেল এটা। এবার আসেন আমাদের পরের প্রজ্ঞাপনটায় যাই, দ্বিতীয় প্রজ্ঞাপনটা। এইটা গত সেপ্টেম্বরের 23 তারিখ, মানে গতকালকে এই প্রজ্ঞাপনটা আমরা দেখলাম। কি সেটা? ডায়মন্ড এক্সিকিউটিভদেরকে নিয়ে আগামী শুক্রবার একটা অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে। মানে এই যে ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ড এই মুহূর্তে কি কি কাজ কমপ্লিট করছে এগুলো নিয়ে ডায়মন্ডদেরকে ব্রিফ করার জন্য একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এই জাতীয় আমরা একটা আমন্ত্রণ পত্র গতকালকে দেখলাম আমাদের কোম্পানির পক্ষ থেকে। এখানে কি লেখা আছে? প্রতি, মানে যে ডায়মন্ড হবে তার নাম, সম্মানিত ডায়মন্ড এক্সিকিউটিভ ডেস্টিনি 2000 লিমিটেড, বিষয় মত বিনিময় সভায় অংশগ্রহণের আমন্ত্রণ পত্র। জনাব, শুভেচ্ছা নেবেন। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে মহামান্য হাইকোর্ট কোম্পানি বেঞ্চের কোম্পানি ম্যাটার নং 173/22 এর আদেশ বলে ডেস্টিনি 2000 লিমিটেডকে সক্রিয় করার লক্ষ্যে 2022 সালের 1 সেপ্টেম্বর একটি বোর্ড গঠন করে দেয়া হয়েছে এবং এই বোর্ডকে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলের স্বার্থ রক্ষায় কিছু নির্দেশনা হাইকোর্ট প্রদান করেছেন। মহামান্য হাইকোর্ট নিযুক্ত বোর্ড আদালতের নির্দেশনা বাস্তবায়নে অদ্যাবধি 19টি বোর্ড সভা 87 থেকে 105, মানে মোট 19টি বোর্ড সভা আয়োজনের মাধ্যমে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করেছে এবং অপরাপর সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। ইতিমধ্যে বোর্ড সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ ও বাস্তবায়িত সিদ্ধান্তসমূহ আপনাদেরকে অবহিত করা প্রয়োজন বিধায়
আপনাদের উপস্থিতিতে একটি অবহিতকরণ সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেহেরপুর থেকে আমাদের শরীফুল ইসলাম পলাশ ভাই ডেডিকেটেড লিডার যোগ দিয়েছেন, ধন্যবাদ পলাশ ভাই। তো এরপরে বলা হয়েছে আপনাদের উপস্থিতিতে একটি অবহিতকরণ সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেখানে আদালতের নির্দেশনা, গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন এবং বাস্তবায়িত সিদ্ধান্তসমূহ ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। উক্ত অবহিতকরণ সভায় আপনাদের উপস্থিতি ও মতামত একান্তভাবে কামনা করছি। এই আগামী শুক্রবারের ডেট দেওয়া। এখানেও আমাদের কোম্পানির পক্ষে যিনি আমন্ত্রণ পত্রটা পাঠিয়েছেন, আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন, চিফ কোঅর্ডিনেটর অ্যান্ড চিফ কোঅপারেটিং অফিসার ডেস্টিনি 2000 লিমিটেড। গেল এই দুইটা। এখন দেখেন এই যে দুইটা প্রজ্ঞাপন, এই দুইটা প্রজ্ঞাপনের মাধ্যমে একটা জিনিস কিন্তু বোঝা গেল যে ডেস্টিনি 2000 লিমিটেডের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আলিস সেন্টারের দায়িত্বশীলরা কিন্তু বসে নাই। ওনারা কিন্তু ওনাদের কাজ ধারাবাহিকভাবে কিন্তু কি চালাইয়া যেতেছে। তো এখন আমাদের কাজ কি সেটা নিয়ে আমি গত সপ্তাহে একবার আলোচনা করছিলাম, গত লাইভে, আজকে আবার করব। আমাদের সুনামগঞ্জ জেলা ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়ক আমাদের জয় সেন তালুকদার, জয় দাদা কমেন্ট করছেন, অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দাদা আপনি ফোন দিছিলেন মনে হয় আধা ঘন্টা খানেক আগে, আমি যে একটু ব্যস্ত ছিলাম, আমি লাইভ শেষ করে আপনারে পরে ফোন দিয়ে কথা কমনে। আচ্ছা দেখি একজন ভাই কি লেখছে, দাঁড়ান দেখা লই। দালাল হইলে ডলা দিমু, আর নাই তো উত্তর দিমু। জানান ভাই, তুমি রুমের মধ্যে বসে বসে এসব কথা বলো, তে মাঠে বইয়া কি এসব কথা বলুম নাকি? সরেজমিনে কখনো তোমাকে দেখলাম না। সরেজমিনে যারা আমার দেখার তারা ঠিকই দেখে, মানে সিপার ভিতরে কোন গর্তের ভিতরে আপনি আছেন কেমনে দেখবেন? আচ্ছা, এরপরে কি লেখছে, ওই কি লেখছে, ইয়ার সাথে লেখা তো চইলাও গেল। আচ্ছা যাই হোক, পরে আবার হেল লেখা আইলে দিমনে, মানে এই কয় আর কি যে ভাই তুমি এই কি কম আর। যাক, প্রজ্ঞাপনের আলোচনায় থাকি, মুখ খারাপ টারাপ না করি। তাহলে দেখেন, যেই আলোচনার ভিতরে ছিলাম, এই মুহূর্তে আমাদের একের পর এক দাপ্তরিক প্রজ্ঞাপন কিন্তু আসতেই আছে। প্রথমে দাপ্তরিক প্রজ্ঞাপন আসলো আমাদের 5 জন সিনিয়র মোস্ট কর্মকর্তাকে 5টা ডিভিশনের হেড অফ অপারেশনের দায়িত্ব দেওয়া হইলো। এরপরে দাপ্তরিক প্রজ্ঞাপন আসলো এনএফসি কার্ড এবং 10 পয়েন্টের পণ্যের যে ব্যাপার যেটা সেটা নিয়ে। দেন আরেকটা প্রজ্ঞাপন আসলো আমাদের ডায়মন্ড এক্সিকিউটিভদেরকে নিয়ে আগামী শুক্রবারের যে প্রোগ্রাম সেটা। তাইলে এখন দেখেন আলিস সেন্টারের কাজ কি তুমুল গতিতে চলতেছে না? তাহলে এখন আমাদের কাজটা কি? আসেন আমাদের কাজটা আমরা এবার একটু আলোচনা করি। তবে তার আগে কাকার একটা বিষয় নিয়ে একটু আলোচনা করে এলি। ওই যে কাকারে যে কইছিলাম যে কাকা লড়বেন তো হান দেবেন, তো কাকা লড়ে আর হান্দায়, গতকালকে ইনকিলাব পত্রিকা কাকারে একটা ডলা দিছে, এটা আপনারা অনেকে দেখছেন। আসেন এটা আমরা একটু মাশাল্লাহ আমরা এটা একটু আবার একটু দেখি কাকারে কি ডলাটা দিছে। কাকায় খুব দেখেন, ডেস্টিনির রফিকুলের আম জনগণ ও ইলিয়াসের জনতা পার্টিতে, ইলিয়াস বলতে আমাকে সাংবাদিক ইলিয়াস যে হ্যাঁ না, কিন্তু ওই যে ইলিয়াস কাঞ্চন, সিরিয়াস কাঞ্চন যারে আমরা কই আর কি, হের জনতা পার্টিতে কোটি টাকা ফান্ডিং করেছিল এনায়েত। এটা আবার কোন এনায়েত, কোন দিকে কাকায়, কোন দিকে কোন বাউলি মায়ের খেয়েছে, আসেন দেখি। এটা ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, কে দাবি করছে? ওই যে যেটা ধরা খাইছে এনায়েত। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, সাম্প্রতিক সময়ে আলোচিত 2 রাজনৈতিক দল রফিকুল আমিনের আম জনগণ পার্টি এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জনতা পার্টি বাংলাদেশ দুটোর পেছনেই তার অর্থায়ন ছিল। বাহ, কাকায় ওখানেও ধান্দা করছে। মানে কাকার ধান্দা ছাড়া কাকার কোনো কাজকাম নাই, মানে কাকা মানেই হলো ধান্দা, কাকা মানেই হলো টাকা। যাই হোক, এই ওই যে যারে পুলিশে ধরে রিমান্ডে নিয়ে ডিমডুম দিছে, ওর ভাষ্য অনুযায়ী আর কি উভয় দলের ফান্ডে তিনি দিয়েছেন মোট 1 কোটি টাকা। বাহ, দেশ জুড়ে চাঞ্চল্যের জন্ম দেওয়া
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিম, যিনি নিজেকে সিআইএর এজেন্ট বলে দাবি করেছিলেন, এবার রিমান্ডে ফাঁস করলেন আরও বিস্ফোরক তথ্য। এইটার কথা আপনাকে একটু কই। হাসিনার আমলে, হাসিনা যখন ক্ষমতায় আসিল, যখনই সরকার পতনের আন্দোলন জোরালো হইতো, তখনই এই যে বাটপার, এই যে এনায়েত করিম ওরফে মাসুদ করিম সিআইএর এজেন্ট পরিচয় দিয়া এই হালাই কি করতো জানেন? ওই যে বিএনপির বড় নেতা করে বা বিভিন্ন রাজনৈতিক দলের বড় নেতা করে কইতো যে আমরা একটু নেগোসিয়েশন কইরা এই সরকার পতনের ব্যবস্থা করতেছি, আপনি দুবাই আসেন। এগরে দুবাই লইয়া যাইতো, দুবাই লইয়া যায় এগুলোর ঘুটু ঘুটু করে টাকা টুকা দিয়া ম্যানেজ কইরা এই বিরোধী আন্দোলন থামাই দিত। হাসিনার আমলে এই কামটা করতো এই বাটপারে। এবং শুধু তাই না, এরপরে কি বলতেছে দেখেন। গত 13ই সেপ্টেম্বর রাজধানীর মিন্টু রোডে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় এই এনায়েতকে আটক করে পুলিশ। তখন তিনি নিজেকে পরিচয় দেন সিআইএ এজেন্ট হিসেবে। মানে সিআইএ এজেন্ট এতই অ্যাভেলেবল যে রাস্তাঘাটে হাটে ঘাটে মাঝের বাজারে পাওয়া যায় আর কি। যাই হোক, তবে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্পষ্ট হয়ে ওঠে এটি এক ধরনের প্রতারণা ও বিভ্রান্তিমূলক পরিচয়। এরপরেই শুরু হয় তদন্তের পেছনের গল্প। আদালতের অনুমতিতে রিমান্ডে নেওয়া হয় এনায়েত ও তার সহযোগী এস গোলাম মোস্তফাকে। তদন্তে উঠে আসে এই রহস্যময় ব্যক্তি শুধু গুজব ও ষড়যন্ত্রই নয়, রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখেছেন। এখন দেখেন, এই যে আমার কাকা, এই বাটপারের মানে এই যে বাটপার কাকার যে দালাল যেগুলো আছে, এই রিপোর্ট কালকে প্রকাশ হওয়ার পরে এরা কইতেছে ভুয়া নিউজ, ভুয়া নিউজ, এটা বলে ভুয়া নিউজ। তো এই বাটপার, তোরা যে কস এটা ভুয়া নিউজ, এখানে যিনি রিপোর্টার উনি তো ডিবি পুলিশের বরাতে কথা বলছে। উনি মিন্টু রোডের কার্যালয়কে রেফার করছে, ডিবি পুলিশের কার্যালয়কে রেফার করছে, ডিবির প্রধান কার্যালয়ে রেফার করছে। এবং এখানে বলছে এই যে এনায়েত এবং এস গোলাম মোস্তফা এই দুইজনকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা স্পষ্ট হয়। এবং মিন্টু রোডে এইখানে এনায়েতকে আটক করে পুলিশ। তো তোরা যে কস এটা ভুয়া, তোরা যে কস তোগো বাপে ওই তোর ওই যে তোর পিসাবে ওই যে এই বাটপারের কাছ থেকে টাকা টুকা নিয়ে রাজনৈতিক দল করে নাই, তো পারলে চ্যালেঞ্জ করস না, বাটপার চ্যালেঞ্জ কর। ইনকিলাব পত্রিকায় যে রিপোর্ট করছে এরা তো টু দা পয়েন্ট একদম রেফারেন্স দেওয়া রিপোর্ট করছে। এই বাটপারের দালাল গুলা কয় কি, হ্যাঁ মিশা কথা, এটা হলো হলুদ সাংবাদিক, হলুদ সাংবাদিক, এইখানে কোনো টাকা পয়সা লেনদেন হয় নাই। তো তোর বাটপারে যে আম জনগণ পার্টিতে যদি 50 লাখ টাকা যদি না নিয়ে থাকে তোগো পিসাবে, তো কস না কে চ্যালেঞ্জ করতে, এই পত্রিকার নিউজ নিয়ে চ্যালেঞ্জ করতে ক হেডম থাকলে বাঞ্চত। টাকা তো নিছস তোরা, এলেকে তো চুপচাপ আসস, পারলে চ্যালেঞ্জ কর। মানে ওই যে আমার ইনবক্সে কালকে একটাই কয় এই ভুয়া নিউজ দিয়া আপনি মানুষের বিভ্রান্ত করতেছেন। আমি গেলাম কিসের ভুয়া নিউজ? কয় যে আম জনগণ পার্টিতে বলে 50 লাখ টাকা ফান্ডিং করছে। তো আমি গেলাম এটা তো পত্রিকার রিপোর্ট, আমি তো নিজের কথা কই নাই, পত্রিকার রিপোর্ট, পত্রিকায় কইছে। কয় পত্রিকার কথা ভুয়া। তো আমি গেলাম পত্রিকায় যদি ভুয়া হয়, যে সাংবাদিক রিপোর্ট করছে হেরে আপনারা চ্যালেঞ্জ করেন না কেন? ওই যে পরে কইলাম যে আপনার পিসাব, আপনার যে মুরিদ, আপনার মুরিদ আমার কাকা আমিন কাকা, এই যে হেরে যায় কন্যাকে চ্যালেঞ্জ করতে নিউজের, এখন আর রিপ্লাই দেয় না। মেসেঞ্জারে কই কিও রিপ্লাই দেন না কেন, এখন আর কথা কয় না বাটপার। তো তোরা যদি এটা ভুয়া হয়ে থাকে এই নিউজ, চ্যালেঞ্জ কর, পারলে চ্যালেঞ্জ কর যা। যাই হোক, এরপরে কি লেখছে আসেন দেখি। গোয়েন্দা সূত্র বলছে, দেখেন এরা কিন্তু একদম টু দা পয়েন্টের রেফারেন্স দিয়ে কথা বলতেছে। গোয়েন্দা সূত্র বলছে এনায়েত করিম প্রথমে 2025 সালের 17 এপ্রিল গঠিত আম জনগণ পার্টি নামে একটি রাজনৈতিক দলে 50 লাখ টাকা অনুদান দেন। খেয়াল আছে আপনাকে? ওই যে আমগো কাকায় বনানীর ইন্টারকন্টিনেন্টাল না কোন ওই বড় 5 স্টার হোটেলে যায় রাজনৈতিক দলের ঘোষণা দিছিল 17 এপ্রিল, মনে আছে? ওইটার কথাই বলতেছে যে এখানে 50 লাখ টাকা ফান্ডিং করছে। মজার ব্যাপার, ওই প্রোগ্রামে কিন্তু ওই যে ইলিয়াস কাঞ্চনা আসিল, যার নামে অভিযোগ আছে, ও কিন্তু ওই প্রোগ্রামে ছিল, কাকার প্রোগ্রামে। এর মাত্র 8 দিন পর স্বস্বীকৃত বঙ্গবন্ধুর সৈনিক, ওই যে আমগো ইলিয়াস কাঞ্চন, সিরিয়াস কাঞ্চন, স্বস্বীকৃত বঙ্গবন্ধুর সৈনিক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করে জনতা পার্টি বাংলাদেশ। সেই দলের ফান্ডেও আরো 50 লাখ টাকা দেন এনায়েত করিম। এখানেই শেষ নয়, দেখেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে জনতা পার্টির উদ্বোধনী অনুষ্ঠানের সব খরচও বহন করেছেন তিনি, এমন দাবি করেছেন স্বয়ং এনায়েত। এদিকে ডেস্টিনি কেলেঙ্কারির মূল হোতা হিসেবে পরিচিত
রফিকুল আমিন প্রথমে আম জনতা পার্টি নামে দল গঠন করলেও সমালোচনার মুখে নাম পাল্টে আম জনগণ পার্টি রাখেন তিনি। আর এই দলে অর্থ ঢেলেছেন এনায়েত করিম। সম্প্রতি দেশের একটি প্রথম সারির গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। ইলিয়াস কাঞ্চন সহ স্বীকৃত বঙ্গবন্ধু সৈনিক হলেও হাসিনা পালানোর পর ভোল পাল্টে বনে যান জনতা পার্টি বাংলাদেশের নীতি নির্ধারক। সব শালা বাটপার। নতুন এই দলকে সামনে রেখে নিজেকে আগলে রাখেন তিনি। এরপরও বেলা শেষে জাতির সামনে তাদের চালবাজি ধরা পড়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তো ওই যে আমার কাকা দেখি আর কে ও আচ্ছা আচ্ছা, এই যে ভাই তুমি যেভাবে কথাগুলো বলো এটা দেখে মনে হয় রফিকুল আমিন কেউ ছাড়াই গেছো। তো আমরা তো ছাড়াই গেছি, হয়তো হইলো 2G বুইরা মানে অসল মাল দইঞ্চা। আমরা হইলাম 5G, আমরা হইলাম 5Gর উপরেরটা, আমরা AI যুগের ঘাউরা জেনারেশন। তো ওই অসল মাল ওই বুইরা সুইরারে তো কবেই আমরা ছাড়াই গেছি। ওরে আমরা গণি নাকি? তারপরে লেখছে এদের আরে বাপরে বাপ, আমাদের মেহেরপুর জেলা এক্সিকিউটিভ ফোরামের আহ্বায়ক আমাদের জুবাইদ আহমেদ শাম্মী ভাই লিখছেন, কাকার দালালরা আর কি ক্লোজিং দেবে? কাকার দালালদের লজ্জা হওয়া উচিত। লজ্জাই তো নাই, এগুলার তো লজ্জা নাই। লজ্জা হইলে কি আর একটু অবশ্যই একটু লজ্জা না, অবশ্যই একটু বেলা জানা হইলে কাকার দালালি তো করা যায় না, এটা তো আপনারা জানেন। যাই হোক, তাইলে দেখেন এই যে এতক্ষণ যে আম জনগণ আর এই সেই আলোচনা হইলো, ওই বাটপাড়ের দালাল গুলা কয় এগুলা বলে ভুয়া নিউজ। তো এগুলা ভুয়া নিউজ হইলে তোরা পারলে এটা চ্যালেঞ্জ কর, এটা চ্যালেঞ্জ কইরা এরপরে কইস এটা ভুয়া নিউজ। তো কাকা মোটামুটি রেডি হন, ডিম খাওয়ার লেগে রেডি হন। না মুরগির ডিম বা হাঁসের ডিম না, রাজ হাঁসের ডিমও না, উট পাখির ডিম, মোটামুটি উট পাখির ডিম। না না মুগদা না, হোগাদে খাওয়ার লেগে রেডি হন। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কনসার্ন অথরিটি সহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একজন বিনিয়োগকারী হিসেবে, যেহেতু ডেস্টিনি সংশ্লিষ্ট ইস্যু দিয়ে এই নাম ভাঙ্গাইয়া এই পার্টি পুটি করে ডেস্টিনির ইমেজ নষ্ট করতেছে, একজন ডেস্টিনির বিনিয়োগকারী হিসেবে এটা আমি আমার অবস্থান থেকে আমি দাবি জানাই যে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনারা এটার একটা সুষ্ঠু তদন্ত করেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি এটা সত্য হয় তাহলে যথাযথ আইনি ব্যবস্থা নেন। কারণ ভিনদেশি অপশক্তির টাকা খায়া তাদের স্বার্থ বা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য রাজনৈতিক দল গঠন করা, এটা নিঃসন্দেহে রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই রাষ্ট্রদ্রোহিতার এই ঘটনায় যে বাটপারগুলা জড়িত আছে, আমি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং প্রশাসনের প্রতি বিনয়ের সাথে আবেদন করব এই ব্যাপারে যথাযথ তদন্তপূর্বক এই রাষ্ট্রদ্রোহিতার কাজে জড়িত যারা, এদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। এনিওয়ে, আসেন এইবার আমাদের করণীয় কাজে চলে যাই। তো কাকা মোটামুটি প্রস্তুতি লন, আরো কিছু হইব সামনে, হয়তো বা এগুলা নিয়ে আরো কিছু ঝাঁকানাকা দেখবেন। তো টাটা কাকা, ভালো থাকেন। হ্যাঁ ভালো থাকেন, পরে আবার কথা হইব না। এনিওয়ে, ডিস্ট্রিবিউটরদের উদ্দেশ্যে আসেন এবার কিছু আলোচনা দিয়ে শেষ করে দিই। তবে তার আগে একটু করণীয় কাজটা একটু আলোচনা করি। দেখেন, আলিস সেন্টারের পক্ষ থেকে গত এক সপ্তাহে 3টা দাপ্তরিক প্রজ্ঞাপন দিছে, আর আপনি 3টা ডিন ভেরিফিকেশনও করেন নাই। আবার কোন হাইকোর্ট নিযুক্ত বোর্ড কি করতেছে? আলিস সেন্টারের দায়িত্বশীলরা গত এক সপ্তাহে কমপক্ষে 10টা মিটিং করছে, আপনি 10টা ডিস্ট্রিবিউটরের ফোনও দেন নাই। আবার কোন হাইকোর্ট নিযুক্ত বোর্ড কি করতেছে? ভাই, হাইকোর্ট নিযুক্ত বোর্ডের কাজ তারা করতেছে। ওই বাটপারের যে দালাল যেগুলো আছে 2-4-5টা যে ঘুটু করতেছে, বাটপারের মানে দালালি করতেছে, এগুলোর কথা বাদ দেন। এগুলো ছাড়াই যারা আছে এরা সহ এবং ম্যানেজারিয়াল টিম সহ এই তো আমগো মিরপুরের জিগরি ভাই, আমগো মনির ভাই এসে পড়ছেন, ঘাউরা জেনারেশনের ওয়ান অফ দ্য বেস্ট লিডার। মনির ভাই লিখছেন জিনিস একটা, আপনিও তো জিনিস, আমরা সবাই জিনিস। যাই হোক, তাইলে আমাদের বিনিয়োগকারী হিসেবে আমাদের দায়িত্বটা আমরা আসলে সঠিকভাবে পালন করতেছি না, কিন্তু যারা দায়িত্বশীল হিসেবে আলিস সেন্টারে আছেন ওনারা কিন্তু ওনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে, যার প্রমাণ গত এক সপ্তাহে তাদের কার্যক্রম দেখেন।
গত এক সপ্তাহে ওনাদের অ্যাক্টিভিজম আর আপনার অ্যাক্টিভিজম এবার মিলাই দেখেন। তো আমি সকলের কাছে বিনয়ের সাথে আবেদন করব যে আসেন এবার ডিস্ট্রিবিউটর হিসেবে বা বিনিয়োগকারী হিসেবে আমাদের এই মুহূর্তে যা করণীয়, আসেন আমরা শুরু করি। কি কি আমাদের করণীয়? 1 নাম্বার কাজ, নিজের ডিন নাম্বারটা ভেরিফিকেশন করেন, মানে নিজের ডিন ভেরিফিকেশন করেন। এটা করতে তো আর টাকা লাগে না, এটা করেন 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, ডিন ভেরিফিকেশন করার পরে দেখবেন লগ ইন করুন একটা অপশন আছে, ওইখানে যায় আপনার ইউজার আইডিটা তৈরি করে নেন। ইউজার আইডি যদি তৈরি করতে না পারেন, আমাদের কাস্টমার কেয়ারের নাম্বার দেওয়া হয়েছে, ওই যে দেখেন, এটা এই যে দেখেন আলিস সেন্টার এই গত এক সপ্তাহে আরো একটা কাজ করছে, কাস্টমার কেয়ারের চালু করে কাস্টমার কেয়ারের নাম্বারও দিয়ে দিছে। দেখেন এটাও কিন্তু তাদের আরো একটা কাজ। আমাদের ময়মনসিংহ বিভাগের ডেস্টিনি সেন্ট্রাল পিএইচডি ফোরামের জাদ্রেল আহ্বায়ক লিডার, আমাদের কবি এবং দার্শনিক আমাদের একেএম কিরণ ভাই লিখছেন, জাতীয় দৈনিক ইনকিলাবকে অসংখ্য ধন্যবাদ সত্য তুলে ধরার জন্য। হ্যাঁ লিডার, ধন্যবাদ। আরো 2, 4, 5, 10টা মিডিয়া তো সামনে ইনশাল্লাহ আসবে, দেখবেন আপনাদের মিডিয়াগুলোতেও দিয়া দেন পারলে। মিরপুরের মনি ভাই লেখছেন, আমি ধান্দাবাজ জিনিস। আচ্ছা, আচ্ছা, বুঝছি ওই যে বাটপার রেখেছেন জিনিস একটা। হ্যাঁ, এটা তো ধান্দাবাজ বাটপার তো জিনিসই, ধান্দাবাজের জিনিস আর কি। মিরপুরের এই যে আমাদের আরেক জিগরি লিডার হাদিস ভাই আয়েশা পড়ছে, হাদিস ভাই লেখছেন, দালালদের দালালি কম কম লাগছে। হ্যাঁ, আরো কম লাগবো, কম তো লাগতেছে, কম আরো লাগবো, মানে যতদিন যাইবো এগুলার দালালি কমবো, এটাই স্বাভাবিক। এনিওয়ে, তাইলে এখন আমাদের 2 নাম্বার কাজে আমি ছিলাম, যে আমাদের 2 নাম্বার কাজটা হলো ডিন ভেরিফিকেশনের পরে ওই যে লগ ইন করুন অপশনটায় চাপ দিয়া ডিন ভেরিফিকেশনের পরে নিজের ইউজার আইডিটা ক্রিয়েট করা। ইউজার আইডির ব্যাপারটা কি বলি, ইউজার আইডির বিষয়টার ক্ষেত্রে প্রয়োজনে আপনারা কাস্টমার কেয়ারের নাম্বার আছে, ওইখানে যোগাযোগ করবেন। প্রয়োজনে আরও যারা দায়িত্বশীল আছে, এক্সিকিউটিভ ফোরাম, পিএইচডি ফোরামের বিভিন্ন বিভাগীয় জেলাভিত্তিক দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন। চাইলে আমাদেরও সহযোগিতা নিতে পারেন, এই ইউজার আইডিটা করে নেবেন। এটা করতেও টাকা লাগে না। দেখেন ডিন ভেরিফিকেশনটা আপনি করলেন বিনামূল্যে, ইউজার আইডিটাও আপনি আপনারটা ক্রিয়েট করে ফেললেন বিনামূল্যে। এবার ঢুকে আপনি আপনার বিজনেস সেন্টার, আপনার লেফট রাইট সব কিন্তু দেখতে পারবেন, আপনার এই যে কি কি প্রোডাক্ট লিস্টে কি কি আছে সব দেখতে পারবেন। এইবার আপনি যদি মনে করেন যে আমি তাইলে এখন ব্যবসাটা করুম, তাইলে এবার আপনি এনএফসি কার্ডের জন্য আপনি আবেদন করবেন, 10 পয়েন্টের পণ্য কিনবেন, হোয়াট এভার ইট ইজ। কিন্তু প্রথম 2টা কাজ করতে তো আর টাকা লাগে না, ডিন ভেরিফিকেশন এবং ইউজার আইডি, এই 2টা কাজ আপনি দ্রুত করে ফেলেন। 3 নম্বর কাজ তো কইলাম আমি, এনএফসি কার্ডের আবেদন। 4 নম্বর কাজ, এটা হলো টিম কমিউনিকেশন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সবাই যার যার টিমের সাথে যোগাযোগ করেন। বেশি না, আপনার লেফটের একজন কাছের ডিস্ট্রিবিউটরের সাথে কমিউনিকেশন শুরু করেন, রাইটের একজন কাছের ডিস্ট্রিবিউটরের সাথে কমিউনিকেশন শুরু করেন। এটা আপনার প্রাথমিক কাজ। এই 2 জন ব্যক্তির সাথে যখন আপনি আমাদের পিএইচডি ফোরামের আরো একজন জাদ্রেল লিডার আমাদের বেলাল ভাই লিখছেন, গতকাল রাত থেকে দালাল গোষ্ঠী কমিশন খোরগুলো ফেসবুকে এসে ধানাই পানাই গাইতেছে। ধানাই পানাই তো গাইতেছে, কয় নিউজ বলে ভুয়া। তো ওই ভুয়া, ওই যে যখন ডিম দিব পিছন দা, তখন টের পাইবো আর কি কোনটা ভুয়া। ধন্যবাদ বেলাল ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনিও খুব স্যাটায়ার লেখাগুলো লিখতেছেন, কমেডি স্যাটায়ার, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আপনার লেখালেখি চালিয়ে যাওয়ার জন্য। এনিওয়ে, তাহলে টিম কমিউনিকেশনের ক্ষেত্রে আমি যেটা কইতেছিলাম যে অনেক বড় কাজ ছোট করে করতে হয়। যেমন ধরেন বিশাল একটা হাতি, 1000 কেজি ওজনের একটা হাতি, এই হাতিটা আপনি তো একসাথে খাইতে পারবেন না, তাহলে এই হাতি খাইবেন কেমনে? এই হাতিরে 1000 টুকরা করেন, তাইলে 1000 কেজির একটা হাতি, এটারে যদি 1000 টুকরা করেন, প্রতি কেজিতে প্রতি টুকরায় 1 কেজি। তো এবার 1000 টুকরা রেখা দিবেন, প্রতিদিন এক টুকরা করে বের করবেন, এক পিস করে বের করবেন আর খাইবেন। দেখবেন আপনার 1000 দিনে হাতি খাওয়া শেষ। হাতি খাওয়াও কিন্তু সম্ভব, কোনো ব্যাপার না। হাদিস ভাই লিখছেন, আমার সবকিছুই কমপ্লিট করা আছে এনএফসি সহ। ওকে, ধন্যবাদ হাদিস ভাই, শুভকামনা। অচিরেই ইনশাল্লাহ ব্যবসা শুরু হবে, আশা করি আপনি ডেসপারেটলি ব্যবসা শুরু করে দিতে পারবেন। আমাদের এই যে আরো একজন জাদ্রেল লিডার, যিনি রাজশাহী বিভাগ যিনি কাঁপাইতেছেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জের ডেসপারেট এবং ডেডিকেটেড লিডার মনিরুল ইসলাম, মনির ভাই অলরেডি আমাদের হাতে চলে আসছেন, আমাদের সাথে চলে আসছেন। আমাদের পিএইচডি মোজাম্মেল হক ভাই লেখছেন, দালালদের একজনের হাত খুব লম্বা। লম্বা, হেতে অনেক ভয় দেখায়, হেডা কেডা, নাম ডাকন, মানে দেখি কার হাত কত লম্বা, নাম ডাকন, অসুবিধা নেই। তাহলে টিম কমিউনিকেশনের ক্ষেত্রে ওই যে
বড় কাজটারে ছোট করে নিতে হবে। ওই যে হাতির একটা উদাহরণ দিলাম, 1000 একটা বড় হাতি, এটারে 1000 টুকরা করে ফেলেন, প্রতি কেজি টুকরায় 1 কেজি, ডেইলি 1 কেজি করে খাইবেন, হাতির খাওয়া শেষ। সেম, এত বিশাল একটা কাজ আপনি তো আর একদিনে পারবেন না। আপনি প্রথমে আপনার লেফটে একজন ডিস্ট্রিবিউটরের সাথে আন্তরিকতা তৈরি করেন, যার সাথে খুব ক্লোজ, রাইটের একজন ডিস্ট্রিবিউটরের সাথে আপনি কমিউনিকেশন করেন। এই দুইজন ব্যক্তিকে কোম্পানির সর্বশেষ আপডেট যেই বিষয়গুলো আছে সেগুলো ক্লিয়ার করেন। আপনি যতটুকু ক্লিয়ার আছেন অতটুকু ক্লিয়ার তাদেরকে করেন। এইটা হলো আপনার 4 নম্বর কাজ, টিম কমিউনিকেশন। ডেস্টিনির মুখোশ আইডি থেকে লিখছেন আপনার কাছে কৃতজ্ঞ। জি ভাই, আপনার কাছেও কৃতজ্ঞ। তাইলে টিম কমিউনিকেশনের এই কাজটা যখন আপনি করবেন, দেখবেন আপনার অবস্থান থেকে আপনি যতটুকু জানতেছেন, আপনার নিচে আপনার লেফটে এবং রাইটে দুইজন ডিস্ট্রিবিউটরকে আপনি এটা জানাইতেছেন। এবার দেখবেন ওনারা নিচে ধীরে ধীরে জানাবে, এভাবে আস্তে আস্তে ডুপ্লিকেশন হবে। আর হোয়াট ইজ ডুপ্লিকেশন প্রসেস, এটা আপনারা খুব ভালো করেই জানেন, যারা নেটওয়ার্কার, আপনাদেরকে বোঝানোর কিছু নাই, সবাই জানেন এটা। এইভাবে কাজটা করে যখন টিমের সাথে একটা এঙ্গেজ হয়ে যাবে আপনার, দেন টিমের ডিন ভেরিফিকেশন শুরু করে দেন। এটা হলো 5 নাম্বার কাজ, টিমের ডিন ভেরিফিকেশন। 6 নাম্বার কাজ, সাপ্তাহিক টিম মিটিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কুষ্টিয়ার শরীফুল ইসলাম, মেহেরপুরে শরীফুল ইসলাম পলাশ ভাই লিখছেন, ডেস্টিনির সৈনিক, এক হও, লড়াই করো। হ্যাঁ পলাশ ভাই, আপনি তো অলরেডি লড়াইয়ের মধ্যে আছেন, ইনশাল্লাহ আমাদের লড়াই চলবে। এনিওয়ে, তাহলে 6 নাম্বার কাজ যেটা সাপ্তাহিক মিটিং। এই সাপ্তাহিক মিটিং এর যে ব্যাপার, যেটা অনেকে কইতে পারেন যে আমাদের তো এই মুহূর্তে ইনফ্রাস্ট্রাকচার এরকম নাই। সমস্যা নাই, আপনি পার্সোনালি কোনো রেস্টুরেন্টে বসেন বা বাইরে কোথাও বসেন, বা ডিস্ট্রিবিউটরদের সাথে কমিউনিকেশন করেন, যেই 2-4-5 জনের সাথে আপনার কমিউনিকেশন হয়েছে, যাদের সাথে কমিউনিকেশন আছে। অথবা জুমে মিটিং শুরু করতে পারেন, তথ্য প্রযুক্তির যুগে তো জুমেও মিটিং করা যায়। যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যেই থাকুক, জুম মিটিং সপ্তাহে একটা কিন্তু চাইলে করা যায়। আপনার টিম নিয়ে জুম মিটিং শুরু করেন, এবং এই যে প্রতি সপ্তাহে যে আপডেটগুলো পাইতেছেন, এই আপডেটগুলো আপনি এই তথ্য প্রযুক্তির কল্যাণে আপনার টিমে থ্রো করেন। এবং 7 নম্বর কাজ, যেটা আলিস সেন্টার আয়োজিত সকল কর্মশালায় নিজে এবং নিজের ডিস্ট্রিবিউটর সহ সক্রিয় অংশগ্রহণ। এই 7টা কাজ এই মুহূর্তে আমাদের জন্য খুবই জরুরি। আসেন একটু রিপিট করি কি কি আমাদের কাজ। 1 নম্বর কাজ, নিজের ডিন ভেরিফিকেশন করা। 2 নম্বর কাজ, নিজের ইউজার আইডিটা ক্রিয়েট করা। 3 নম্বর কাজ, এনএফসি কার্ডের আবেদন করা। 4 নম্বর কাজ, টিম কমিউনিকেশনটা কন্টিনিউ শুরু করা। 5 নম্বর কাজ, টিমের ডিন ভেরিফিকেশন এবং এনএফসি থেকে শুরু করে বাকি কাজ করা। 6 নম্বর কাজ, সাপ্তাহিক টিম মিটিং, সেটা সরাসরিও করতে পারেন বা জুমেও শুরু করে দিতে পারেন। এবং 7 নম্বর কাজ, আলিস সেন্টার আয়োজিত, ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ড কর্তৃক আয়োজিত ব্যবসায়িক যে কোনো কর্মশালায় নিজে এবং নিজের ডিস্ট্রিবিউটর সহ সক্রিয় অংশগ্রহণ। এই 7টা কাজ যদি আমরা কন্টিনিউ ইনশাল্লাহ শুরু করি, দেখবেন খেলা ইনশাল্লাহ জমে যাবে। আমাদের চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র পিএইচডি মনিরুল ইসলাম মনির ভাই লেখছেন, ডেস্টিনি 2000 লিমিটেড শুরু হওয়ার প্রত্যয় ব্যক্ত করছি, ইনশাআল্লাহ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু হয়ে যাবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করছি। এনিওয়ে, ধন্যবাদ পর্ব দিয়ে শেষ করে দিব। প্রথমে এই ধন্যবাদ জানাবো আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমাদের মনির ভাই লিখছেন, সামনের সপ্তাহ থেকে কোম্পানির মার্কেটিং প্ল্যান আমি অনলাইনে শো করবো ইনশাল্লাহ। ওকে মনির ভাই, চালাই যান, ধন্যবাদ। তবে ওই মার্কেটিং প্ল্যানটা হাই অফিসিয়ালসদের কাছ থেকে একটু অথরাইজেশনটা নিয়ে নিন, যেহেতু মার্কেটিং প্ল্যান একটা সেন্সেশনাল বিষয় বা একটা সেন্সিটিভ বিষয়। আমাদের প্রেজেন্টেশনটা অবশ্যই অফিসিয়াল এবং প্রেজেন্টেশনটা অবশ্যই অ্যাজ পার হাই অফিসিয়ালসদের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই। আশা করি আপনি বিষয়টা এভাবেই করবেন। এনিওয়ে, তাইলে ধন্যবাদ পর্বে ছিলাম। প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের অনারেবল হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড চেয়ারম্যান জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে এই উদ্ভূত পরিস্থিতিতেও আপনি সার্বিক কার্যক্রমগুলো খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাযথ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নিয়ে 45 লক্ষ মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। জনাব প্রশান্ত ভূষণ বড়ুয়া, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আপনাকে লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের অনারেবল কমরেড, আমাদের তারুণ্যের আইকন, এবং একই সাথে আমাদের অনারেবল চিফ কোঅর্ডিনেটর এবং অনারেবল সিওও ডেস্টিনি 2000 লিমিটেড, আমাদের
কমরেড জনাব আশরাফুল আমিন, আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। গত 1 বছরে আপনি যেই কার্যক্রমগুলো কইরা আজকে এই কোম্পানিটার এই পর্যন্ত নিয়ে আসছেন, এই ক্ষেত্রে আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। এবং সর্বশেষ গত 1 সপ্তাহে আপনি যেই হ্যাট্রিক প্রজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আমাদেরকে হ্যাট্রিক আনন্দ প্রদান করছেন, এই জন্য আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা এবং আপনাকে হ্যাট্রিক স্যালুট। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের যে সকল সত্যিকারের পরিচালকরা শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে প্রতিষ্ঠানকে সহযোগিতা করছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আর ওই যেই ফাঁকা দিয়া 2-4টা চিপা চাপা দিয়া যে দালালগুলা যেগুলো এখনো বাটপারের দালালি করতেছে, এগুলার সাথে কোনো ধন্যবাদ নাই, ওদের সাথে খেলা হবে যথাসময়ে। আর ওই যে স্বাক্ষর জালিয়াত যে বাটপার টাটপার যেগুলো করছে, এগুলো তো সামনে তো আরো এদের জন্য আরো অনেক কিছুই রেডি হইতেছে। যাই হোক, ওদের সাথে খেলা হবে যথাসময়ে। আর এর বাইরে আমাদের অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর, বিশেষভাবে যাদের নাম নিতেই হয়, আমাদের 3 জন সম্মানিত ফাউন্ডার ডিরেক্টর, জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, এই 3 জন সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক যারা প্রবাসে থাকা সত্ত্বেও শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে সেই 2018 সালের পর থেকে আজ পর্যন্ত কন্টিনিউ এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গার্জিয়ানের ভূমিকা পালন করছেন। এবং ওনাদের সক্রিয় অংশগ্রহণ না থাকলে এতদিনে এই বাটপার ডেস্টিনিরে বিলুপ্ত করে দিয়া তার ধান্দাবাজি কিন্তু চালায় যেত। তো ওনাদের এই সক্রিয় অংশগ্রহণের কারণে বাটপার ডেস্টিনিকে বিলুপ্ত করতে পারে নাই। আর এর বাইরে এই 3 জন শ্রম, সময়, মেধা, অর্থ দিয়ে তো সহযোগিতা করছেনই। তো সেই ক্ষেত্রে আমাদের অনারেবল 3 ফাউন্ডার ডিরেক্টর জনাব গফরানুল হক, জনাব সাইদুর রহমান এবং জনাব মেজবাউদ্দিন স্বপন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষত আমাদের গার্জিয়ান হিসেবে যিনি প্রবাসে থেকে সবকিছু অ্যাকিউমুলেট করে একটা লিডিং রোল প্লে করছেন, অনারেবল ফাউন্ডার ডিরেক্টর জনাব লায়ন মোহাম্মদ গফরানুল হক, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের তলবি সভার ক্ষেত্রে যে 2 জন শীর্ষ অভিভাবক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তার ভিতরে একজন চলে গেছেন, আমাদের প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক অবসরপ্রাপ্ত। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ওনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আজকের এই পর্যায়ে আসার ক্ষেত্রে, উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, আদারওয়াইজ আজকে এত দূরে এই প্রতিষ্ঠান আসতো না। ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ওনার রুহের মাগফিরাত কামনা করছি। এর বাইরে আমাদের অনারেবল ফাউন্ডার চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ হোসেন, ওনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের পিএইচডি ফোরাম এবং এক্সিকিউটিভ ফোরামের দায়িত্বশীলদের, বিশেষ করে পিএইচডি ফোরামের যারা দিনরাত নিরলস পরিশ্রম করছেন, সেই সকাল থেকে রাত পর্যন্ত ফিল্ড ওয়ার্ক থেকে শুরু করে সরাসরি মিটিং, ফিজিক্যাল মিটিং, জুম মিটিং, অনেক কিছুই কন্টিনিউ করছেন। আমাদের পিএইচডি ফোরামের সভাপতি আমিন ভাই অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ এবং অত্যন্ত আন্তরিক একজন মানুষ, উনি কাজ করছেন। এর বাইরে আমাদের পিএইচডি ফোরামের আরও যারা দায়িত্বশীল আছেন, ওয়াসিম ভাই আছেন, উনিও সিরিয়াসলি পরিশ্রম করছেন। এমদাদ ভাই আছেন, আসাদ ভাই, সাইদ ভাই, হিরো ভাই। এবং গত সম্ভবত 2-1 দিন আগে আমাদের হিরো ভাইয়ের ছোট বোন, উনি অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করেছেন, ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং হিরো ভাইয়ের ছোট বোনের মৃত্যুতে শোক প্রকাশ করছি। এনিওয়ে, ধন্যবাদ জানাচ্ছি। এর বাইরেও আলিস সেন্টারের দায়িত্বশীল যারা অফিসিয়াল ম্যানেজারিয়াল পোস্টে যারা দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এবং 5 বিভাগের যে 5 জন হেড অফ অপারেশন হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং লাল সালাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা বিভিন্নভাবে ক্যামেরার পেছন থেকে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন, আপনাদের প্রতিও অশেষ অশেষ কৃতজ্ঞতা। আমাদের দিনাজপুরের গোলাম মোস্তফা পিএইচডি ভাই লিখছেন, বাস্তবতা তুলে ধরার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা। মোস্তফা ভাই, আপনাকেও বিপ্লবী শুভেচ্ছা। আপনি যেভাবে ছন্দে ছন্দে দুলিয়া আনন্দে বাটপারকে যেভাবে বাম্বু দেন, আপনার এই ছন্দে ছন্দের কমেন্টগুলো আমরা দেখি এবং আমরা খুব এনজয় করি। তো ছন্দে ছন্দে দুলিয়া আনন্দে বাটপারকে ডলা চলবে সানন্দে, আপনি চালাই যান। আর বিনিয়োগকারীদের উদ্দেশ্যে কিছু বক্তব্য দিয়ে শেষ করে দিব। বিনিয়োগকারীদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, মানে আপনি একজন বিনিয়োগকারী হিসেবে আপনি দেখেন রাষ্ট্রীয় প্রটোকল কোনটাকে প্রেফার করে, রাষ্ট্রীয় প্রটোকল কোনটাকে লিগ্যাল বলে, আপনি সেটা ফলো করেন। হাইকোর্টের 173-এর 22-এর রায়ের মাধ্যমে ডেস্টিনির 45 লক্ষ মানুষকে একটা যুগান্তকারী উপহার এই হাইকোর্টের 173-এর 22, এইটা আমাদের জন্য একটা জুডিশিয়াল উইপন। এই জুডিশিয়াল উইপন দিয়ে বাটপারের বাটপারি
সাইজ করে ফেলা সম্ভব। এই জুডিশিয়াল উইপন দিয়ে ডেস্টিনির অনিয়ম, দুর্নীতি আর এই যে বাটপার যেগুলো আছে এগুলোকে আলিফের মতো সোজা করে ফেলা সম্ভব। দরকার আমাদের সচেতনতা, দরকার আমাদের বিনিয়োগকারীদের একাগ্রতা এবং আমাদের সাংগঠনিক দক্ষতা এবং আমাদের সক্রিয়তা। এই বিষয়গুলোই আমাদের জন্য জরুরি। আসেন ডেস্টিনির হাইকোর্ট নিযুক্ত বোর্ডের হাতকে শক্তিশালী করার মাধ্যমে আমরা আমাদের বিনিয়োগকে সুরক্ষিত করি, আমাদের হাইকোর্ট নিযুক্ত বোর্ডের চেয়ারম্যানের হাতকে শক্তিশালী করি, আমাদের অনারেবল কমরেড জনাব আশরাফুল আমিন ওনার হাতকে শক্তিশালী করি এবং আমাদের পিএইচডি ফোরাম, এক্সিকিউটিভ ফোরাম সহ হাইকোর্ট নিযুক্ত বোর্ড সংশ্লিষ্ট অল কনসার্ন অথরিটির হাতকে শক্তিশালী করার মাধ্যমে ডেস্টিনির হাতকে আমরা চলেন শক্তিশালী করি এবং আমাদের বিনিয়োগকে আমরা চলেন সুরক্ষিত করি। ডেস্টিনিতে এখন হক প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন ইনসাফ প্রতিষ্ঠা হবে। আমি আগেই কইছি এই পুরা কোম্পানির নিয়ন্ত্রণ এখন এই পৃথিবীর কারো হাতে নাই, ডেস্টিনির পূর্ণ নিয়ন্ত্রণ এখন মাওলায়ে কারিমের হাতে। দেখেন বাটপারে এই যে আম জনগণ নিয়ে ধান্দাবাজি করে 50 লাখ টাকা ধান্দাবাজি করে এখানে যাবার একটা লাত্তি খেবো, এটা ভাবছিল? সবই কুদরতের খেল, মাওলার খেল তো কিন্তু করা খেল। ওই যে দেখেন না প্রথমে ওই যে বাটপারি কইরা অনেক কিছু করতে চাইছিল, আলিজ দহল করব, যে দৌলত দেওয়ার পতিতা দিয়ে আলিজ দহল করব, হ্যান করব, ত্যান করব, এই যে করব সেই করব, কত কিছুই বাটপারে করলো। এই যে আম জনগণেও কিন্তু লাত্তি উষ্টা খাইছে। এখন এটা নিয়ে প্রশাসনের তদন্ত শুরু হইলে ওর হোগা দিয়া ডিম যাইব ডিম। যাই হোক ওদিকে না যাই, যেই জিনিসটা কইতেছিলাম, এই সম্পূর্ণ নিয়ন্ত্রণ এই কোম্পানির এখন মাওলায়ে কারিমের হাতে। অতএব এখানে হক এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে এবং বেইনসাফ এবং জুলুমের ধ্বংস হয়ে যাবে। বেইনসাফ এবং জুলুম এই প্রতিষ্ঠানে আর চলবে না ইনশাআল্লাহ। ডেস্টিনিতে হক এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে, ডেস্টিনিতে এখন মাজলুমের জয় হবে এবং জালিমের চূড়ান্ত পতন হবে। আর এই যে আমরা যারা ডেস্টিনির এই প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে হক এবং ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যারা আমাদের সংগ্রাম চালাইতেছি, আমাদের এই সংগ্রাম চলতেছিল, চলতেছে এবং চলবেই, কারণ ডেস্টিনি কারো বাপের না।